বন্ধুরা এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য। মানে এখানে জননেত্রীর এই হাতটা একবার দেখুন। যে কথাটা, যে বিষয়টা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, যে সুখবরটা শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছেন, সেরকমই একটা সুখবর আজ আমি আপনাদের জন্য এনেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, কিন্তু ঢাকার রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, কোথাও নির্বাচনের সেই চিরচেনা উত্তাপ নেই। উল্টো পরবর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে এমন কিছু বার্তা আসছে যা সাধারণ ভোটারদের মনে সন্দেহের দানা বাঁধছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ভোট গণনা নিয়ে যে শঙ্কার কথা শোনানো হয়েছে তা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে এক নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখা যে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক জনগণ তারা কাকে চায়। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয় না, সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অংশ নেবে না, কেউ প্রচার প্রচারণায় যাবে না, ভোট কেন্দ্রে যাবে না এবং কোনো ভোটও প্রদান করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশ বর্তমানে এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা তিনি ব্যাখ্যা করেন এক্স বাংলাদেশ হিসেবে। দেখেন, এই ডক্টর ইউনূস নোবেল লরিয়েট আমাদের কাছে বিশাল একটা মহামানব হিসেবে ছিলেন। সেই মানুষটার ইমেজটা কিন্তু চ্যালেঞ্জড হয়েছে গতকাল। তিনি কি করছেন? তিনি একজন মানি লন্ডারার, বিদেশে টাকা পাচারকারী, তিনি একজন সুদখোর, তিনি একজন খুনি, তিনি একজন ফ্যাসিস্ট, তিনি একজন ভয়ঙ্কর ডিক্টেটর, একনায়ক। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। Bangladesh. Yunus is going to hold fair and fair elections very soon democratically. ভারতের রাজধানী দিল্লিতে 23 জানুয়ারি অনুষ্ঠিত বহুল কাঙ্ক্ষিত সেই প্রেস কনফারেন্সে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বিশ্ব কূটনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রেস কনফারেন্সে সেই বক্তব্যের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে, কিন্তু কিভাবে সেটা জানার পর আপনার চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয় না, সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অংশ নেবে না, কেউ প্রচার প্রচারণায় যাবে না, ভোট কেন্দ্রে যাবে না এবং কোনো ভোটও প্রদান করবে না। তিনি আরো বলেন, এই আহ্বান শুধু দলীয় নেতাকর্মীদের জন্য নয়, বরং সারা দেশে আওয়ামী লীগের সমর্থক সাধারণ জনগণের উদ্দেশ্যেও। শেখ হাসিনার ভাষায় হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে ঘরে ঘরে মা বোন সহ যত সমর্থক আছে, আপনারা কেউই এই নির্বাচনে জড়াবেন না। আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই ভুয়া ও গণতন্ত্র বিরোধী নির্বাচন প্রত্যাখ্যান করুন। বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক যাবেন না। এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের ভাষায় এই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যে দুঃসাহস তারা দেখাচ্ছে, ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের মানুষ তাদের এই দুঃসাহসিক অভিযানকে ব্যর্থ করে দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে নিয়েই আগামী দিনে লড়াই সংগ্রামে অবতীর্ণ হব এবং সেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনায় একটা নির্বাচন আদায় করবার লক্ষ্যেই আমাদের একটা ফল ঘোষণাও করে এই নির্বাচন কোনো শক্তির কাছে, কোনো বিশ্ববাসীর কাছেই গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষের কাছে নিশ্চয়ই। সুতরাং আমরা বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করা দল, এই নির্বাচন করতে চান এবং আজকে বাংলাদেশের যে সমস্ত নির্বাচন হয়েছিল সমস্ত নির্বাচনগুলো ছিল সংবিধান সম্মতভাবে এবং সেইখানে বারবার অনুরোধ করবার পরেও সেখানে অনেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু আমরা কোনো দলকে নিষিদ্ধ করি নাই, আমরা কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহিত করি নাই। তারা নিজেরাই নির্বাচন বর্জন করেছেন। আর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করতে চায় না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আওয়ামী লীগ এই নির্বাচনে আজকে প্রতিযোগী শক্তি হিসাবে মাঠে দাঁড়াতে চায়, কিন্তু তারা অন্যায়ভাবে, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এই দলকে
নিষিদ্ধ করেছে। সুতরাং একই সঙ্গে তিনি এই- তার ঘোষিত 5 দফা দাবির কথা পুনরায় উল্লেখ করেন এবং বলেন এই 5 দফাই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নির্দেশনা। শেখ হাসিনার এই বক্তব্যের পর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট মহলে গভীর শঙ্কা তৈরি হয়েছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে। কারণ এর আগেও শেখ হাসিনার দাবি করেছেন দেশের প্রায় 45% জনগণ সরাসরি আওয়ামী লীগের সমর্থক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি দেশের মোট ভোটের প্রায় 45% যদি কোনো নির্বাচন প্রত্যাখ্যান করে এবং ভোট প্রক্রিয়ায় অংশ না নেয়, তাহলে সেই নির্বাচনকে কখনোই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচন হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা দেওয়া কঠিন হয়ে পড়বে। বিশ্লেষকরা আরও বলছেন, এমন পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও তা বৈধতার সংকটে পড়বে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্নবিদ্ধ হবে। ফলস্বরূপ এই নির্বাচন একটি অগণতান্ত্রিক ও অর্থহীন নির্বাচনে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে এবং শেষ পর্যন্ত বাতিল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে দিল্লির প্রেস কনফারেন্সে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হিসাব নিকাশ নতুন করে বদলে দিয়েছে এবং দেশ বিদেশে বিষয়টি এখন গভীর পর্যবেক্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দিচ্ছে না, আমরা ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখাক। কাজে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক জনগণ তারা কাকে চায়। যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেব, আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী। কাজে আমি এটাই বলবো, যারা নেতাকর্মী যেখানে ভোট হবে, যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ, যেখানে ব্যালটে নৌকা নেই, সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি জানি প্রেশার চাপ দিচ্ছে, কারণ জনগণের স্বাধীন চিন্তার কোনো অধিকার ইউনূসের আমলে নাই। গুন্ডা বদমাইশির চাপ দিয়েই সে সব কিছু দখল করতে চায়, জঙ্গি সন্ত্রাসী দিয়েই তারা সব কিছু দখল করতে চায়। কাজে এখানে যে যেভাবে পারেন আপনারা ভোট কেন্দ্রে বিরত থাকবেন, কেউ ভোট দিতে যাবেন না। এটাই হচ্ছে আমার নির্দেশ সকলের কাছে। আর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাই বড় কথা। কারণ এটা কোনো বৈধ নির্বাচনও না, কারণ ইউনূস বৈধ সরকার না, তার নির্বাচন দেওয়ার কোনো অধিকার নাই। ইউনূস তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী, জনগণের ভোটে আসেনি, সে নির্বাচন দেয়। 2024 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন করেছে, আজ পর্যন্ত কি কিছু দেখাতে পেরেছে? জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের ভোট দিয়েছে আমাদের কাজের জন্য। সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। এই নির্বাচনে আমরা যে জয়লাভ করেছিলাম, সরকার গঠন করেছি, 2029 সাল পর্যন্ত কিন্তু আমাদের মেয়াদ। তো ইউনূস মাঝখানটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এবং সে নির্বাচন দিল। নির্বাচন দেবার কোনো লিগ্যাল রাইট তার আছে? কোনো অধিকার তার আছে? খুব বৈধ যোগ্যতা আছে, ক্ষমতা আছে? তা নাই। সবই ওই মব সন্ত্রাস আর জঙ্গির করেই তারা নির্বাচন দিচ্ছে। কাজে এই নির্বাচন সে যে দিচ্ছে সেখানে আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে। আমার প্রশ্ন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আওয়ামী লীগকে ব্যান করে কিভাবে? সে একটা অবৈধ ক্ষমতা দখলকারী। এখন যদি ঘরে ডাকাত পড়ে মালিকদের বের করে দেয়, বাংলাদেশের অবস্থা সেরকমই হয়েছে। ডাকাতি করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করে আমাদের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে এখন উনি আবার ইলেকশন দেবেন। সেই ইলেকশনে কি বুঝে? জীবন ইলেকশন করেছে সে কোনোদিন? করতে পারবে? আসুক না, নামুক না, যে কোনো একটা কনস্টিটুয়েন্সিতে নামুক, আমার যে কোনো একটা কর্মীর সাথে ইলেকশন করুক, জামানত বাজেয়াপ্ত হবে তার, তাকে কেউ ভোট দেবে না। কারণ ওই জঙ্গিদের আর ওই সুদখোর গরিব মানুষের ঋণের চালে জড়িয়ে রক্ত চুষে খায়, তাকে কেউ ভোট দেবে না। আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আসুক না, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তখন বুঝবো তার মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা দখল, অন্যের অর্থে, এবং নিজে যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। 6,000 টাকা বেতনের একজন কর্মচারী বা গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা পেল কোথায়? আজকে আমি আন্তর্জাতিক পর্যায়ে যারা তাকে একবারে দেবতা মতো পুজো করতো একসময়, আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে একটা ব্যাংকের এমডি, তার তো একটা নির্দিষ্ট বেতন পায় সরকারের পক্ষ থেকে, সে এত টাকা কোথায় পেলো যে সারা বিশ্বব্যাপী সব জায়গায় উনি বিনিয়োগ করে বেড়ালেন? পা বেঁধে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানোর মতো নৃশংসতা এই ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে। তারা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মানুষ হত্যা করে দিচ্ছে। আজকে তার কোনো অধিকার নাই যে এই দেশে ইলেকশন দেবে, জনগণের ভোট এ সম্পর্কে তার যার কোনো চিন্তাই নাই। কারণ সে তো ট্যাক্স ফাঁকি দেওয়া। আমরা তো আমাদের অল্প টাকা, কিন্তু আমরা কখনো ট্যাক্স ফাঁকি দেয়নি। কারণ আমি জানি যে আমার দেওয়া ট্যাক্স বাংলাদেশে জনগণের উন্নয়নে কাজে লাগে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনোদিন ট্যাক্স দিয়েছে? জিজ্ঞেস করেন। ট্যাক্স ফাঁকি দেওয়া এটা সে খুব ভালো জানে। আমি তো জানতাম না যে আমি আমাকে দেশ ছেড়ে যাচ্ছি বা দেশ থেকে কখনো যেতে হবে, কিন্তু আমাকে তো সেই বনবাসে রেখে গেছে। তারপর আমি আমার জনতার সাথে আছি, দেশের মানুষের সাথে আছি, কিন্তু ইউনূস কারো ট্যাক্স দেবে না। এর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, এটাই আমার কথা। এখন বলে আইনে আছে কোনো মানুষকে হত্যা করলে বা কোনো স্থাপনা ধ্বংস করলে তার বিচার হবে। তাহলে আমার প্রশ্ন, যখন 2024 সালের জুলাই মাসে আন্দোলনের নামে মেট্রো রেল, বিটিভি ভবন থেকে শুরু করে বিভিন্ন এসে যে আগুন দিয়ে পোড়ালো, এবং যারা পুড়িয়েছে ইউনূসের সেই বাহিনীরা নিজেরাই স্বীকার করেছে, নিজেরাই বলেছে, গর্ব করে বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না। বিপ্লব কিসের? মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র যেটা করে সেটাকে বিপ্লব বলে না। কাজে অপরাধীদের নিয়েই তার যাত্রা,
অপরাধী নিয়ে তো চলা, জঙ্গি সন্ত্রাসীদের নিয়েই তার চলা, এটা হলো বড় কথা। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে, আবার নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে, সেদিন খুব বেশি দূরে না। আমি আছি আপনাদের পাশে, যতক্ষণ বেঁচে আছি আপনাদের সাথেই আছি, বাংলার জনগণের সাথে আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই সংবাদ সম্মেলনটা হয়েছে, সেখানে পুরো অডিটোরিয়ামটা কানায় কানায় পরিপূর্ণ ছিল। এর বাইরে ধরেন সারা পৃথিবী থেকে অনলাইনে তো অনেকেই শুনেছে। একটা সময় দেখা যায় যে যেটা আমি দেখেছি সেখানে 1 লক্ষের বেশি লাইভ শুনতেছে। সুতরাং লক্ষ লক্ষ মানুষ লাইভ শুনেছে, পরে শুনেছে। তো শেখ হাসিনার ইংরেজি নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই ভাষণের স্ক্রিপ্টটা যদি আমাকে পাঠিয়ে বলা হতো যে বাবা একটু এডিট করে দাও বা রিভাইজ করে দাও, আমি টেকনোলজি ইউজ করে এটাকে একদম মানে চমৎকার ইংরেজি করতে পারতাম, কিন্তু সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তিনি কথা বলেছেন, অনেকেই হয়তো আবার বলার চেষ্টা করেছেন শেখ হাসিনার ইংরেজি উচ্চারণটা ফরেনারদের মতো হয় না, আমাদের তো হওয়ার প্রশ্ন আসে না। কিন্তু এই যে ভাষণটা তিনি দিয়েছেন, এমন একটা সময় দিয়েছেন, সেই ভাষণের গুরুত্ব, আমি তো বলবো যে খুবই সময় উপযোগী একটা ভাষণ তিনি দিয়েছেন। এবং এই ভাষণের কন্টেন্ট নিয়ে আমরা কিন্তু খুব বেশি গভীর আলোচনা শুনিনি। আমি তো খুব মনোযোগ দিয়ে শুনলাম। 5টি দফা তিনি দিয়েছেন। এই দফার আগে এই ভাষণে তিনি ডক্টর ইনুসকে যেভাবে পোর্ট্রে করেছেন, ডক্টর ইনুস সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই ভাষণটা কিন্তু সারা পৃথিবীতে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভাবছেন তারা সবাই শুনবেন, এটা নিয়ে বিশ্লেষণ করবেন। ডক্টর ইনুসকে যেভাবে তিনি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন, দেখেন এই ডক্টর ইনুস নোবেল লরিয়েট, আমাদের কাছে বিশাল একটা মহামানব হিসেবে ছিলেন। সেই মানুষটার ইমেজটা কিন্তু চ্যালেঞ্জড হয়েছে গতকাল। তিনি কি করছেন? তিনি একজন মানি লন্ডারার, বিদেশে টাকা পাচারকারী, তিনি একজন সুদখোর, তিনি একজন খুনি, তিনি একজন ফ্যাসিস্ট, তিনি একজন ভয়ঙ্কর ডিক্টেটর, একনায়ক। এই যে প্রতিটা বিশেষণ যে ব্যবহার করা হয়েছে তার নামের আগে, এর প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যার দাবি রাখে। আমি খুশি হতাম যারা এই ভাষণের সমালোচনা করছেন তারা যদি বলতেন যে তিনি যে ডক্টর ইনুস সম্পর্কে এই কথাগুলো বলেছেন এগুলো সত্যি না অসত্য। আমরা সেই আলোচনাগুলো করি। এবং আমার তো মনে হয় যে এই ভাষণে ইনুসের যে ইমেজ, এই ডক্টর ইনুসদের বিষয়টা আপনাদের একটু বলি। এরা কিন্তু খুব স্বার্থপর এবং ব্যক্তি ইমেজ সম্পন্ন। এরা পৃথিবী ধ্বংস হয়ে যাক কিন্তু নিজের ইমেজটা যেন ধ্বংস না হয়, এই জন্য তারা এই যে দেখেন যে লবিস্ট ফার্মের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিজের ইমেজ বিল্ডের জন্য। সে সারা পৃথিবীতে প্রচুর লক্ষ লক্ষ ডলার খরচ করে। সেই ইমেজটা আঘাত করার দরকার ছিল এবং দ্যাট হ্যাজ বিন টার্গেটেড উইথ এভিডেন্স। এটা মানে শেখ হাসিনার বক্তৃতার প্রতিটা পরতে পরতে কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে খুঁজে পাই। সেখানে প্রতিহিংসা নেই, সেখানে জিঘাংসা নেই, সেখানে ইনুসের প্রতি ক্ষোভ নেই, বরং বাংলাদেশের বাস্তবতায় ডক্টর ইনুসকে তিনি উপস্থাপন করেছেন বিশ্বের সামনে। আমার তো মনে হয় যে এই কাজটা অনেকেই অনেকভাবে করেন, কিন্তু শেখ হাসিনা যখন করেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনি বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরেছেন। পুরো বাংলাদেশটাই আজকে একদম একটা কারাগারে পরিণত হয়েছে এবং বাংলাদেশটা একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছে। সেখানে মানুষের নির্যাতন, মানুষের প্রতিদিন যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে, মব সন্ত্রাস, বিচার বিভাগের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণতন্ত্রহীন, এই সমস্ত পরিবেশকে তিনি কিন্তু তুলে ধরেছেন। তার প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য, সেটার যদি আমরা এলাবোরেট করি তাহলেই তার ভাষণের গুরুত্বটা অনুধাবন করতে পারবো। তিনি 5টি দফা দিয়েছেন, আপনারা 5 দফা জানেন, কিন্তু আমি তো বলবো প্রথম এবং শেষ দফাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ডক্টর ইনুসের অপসারণ চেয়েছেন, কারণ ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব নয় এবং ডক্টর ইনুসকে অপসারণের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ফেয়ার এনাফ, ডক্টর ইনুসের অধীনে যেহেতু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সুতরাং তার অপসারণটা জরুরি। এবং তিনি বাংলাদেশকে পুনরুদ্ধারের যে সংকল্প ব্যক্ত করেছেন এবং এর জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলেছেন যে এর আগে অনেক অডিও ভাষণে বার্তায় তিনি বলেছেন ভোট বর্জন করতে হবে, কিন্তু গতকাল তিনি এ ব্যাপারে কিছু বলেননি। তিনি তো পুরো নির্বাচনটাই মানে আর অ্যাকসেপ্ট করছেন না। ভোট বর্জন তো পরের কথা। এবং বাংলাদেশে নির্বাচন 12 তারিখে হবে, এটার একটা সম্ভাবনা যেমন আছে, এটি না হবার পেছনে কিন্তু কাজ করবার এখনো চলছে। সুতরাং একেবারেই উড়িয়ে দিয়েন না যে 12 তারিখে নির্বাচন হবে না, বাট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই যে মানে এই প্রথম দফাটা, দ্যাট ইন্ডিকেটস এখন বাংলাদেশের যে গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উদ্ধার করার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। সেই নির্বাচনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ, আবার যে বাংলাদেশ আমরা হারিয়েছি 24-এর 5ই অগস্ট, সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে। এবং সেই পুনরুদ্ধারের সংগ্রামে প্রথম শর্ত হলো ডক্টর ইনুসকে অপসারণ করতে হবে। এবং এই জন্য তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল সকল শক্তিকে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আর অন্যান্য দফাগুলো যেমন রাজপথে চলমান সহিংসতা, নৈরাজ্য, এগুলোর অবসানের কথা বলেছেন। সংখ্যালঘু, নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন। সাংবাদিক,
আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনের অপব্যবহারের মাধ্যমে যে নির্যাতন চলছে সেগুলোর অবসান চেয়েছেন। এবং 5 নম্বর দফাটা, যেটা আমি আবারও বলছি, দ্যাটস এগেইন ভেরি ইম্পর্টেন্ট, তিনি বিগত বছরে বাংলাদেশের সংঘটিত যে অপরাধ, খুন, রাহাজানি যা যা হয়েছে সেটির একটি নিরপেক্ষ তদন্ত করবার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় যে জাতিসংঘ শুড রেসপন্ড টু দিস অ্যাপিল, এই আবেদনে সাড়া দেওয়া উচিত। কারণ জাতিসংঘ এর আগে যে একটি ডক্টর ইউনূসের অনুরোধে একটি রিপোর্ট করেছে বাংলাদেশে জুলাই আগস্ট 24-এর এই হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় নিয়ে, সেটি এতটাই বিতর্কিত যে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইমেজই প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং সেখানে ভলকার তুর্ক যে কাজটি করেছেন, এবং যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, যে এই তদন্ত করার জন্য জাতিসংঘের কোনো বাজেট ছিল না, এই টাকাটা ডক্টর ইউনূস দিয়েছে। তো ডক্টর ইউনূসের এটা একটা পেইড রিপোর্ট ছিল, যেটা এই ভলকার তুর্কের মতো কিছু লোক করে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছে। তো আজকে জাতিসংঘের উচিত সত্য, আমাদের আসলে এই মুহূর্তে সত্যটা জানতে হবে। জুলাই আগস্ট সহ পরবর্তীতে যত হত্যাকাণ্ড, যত অন্যায় হয়েছে, যত নৈরাজ্য হয়েছে, এগুলোর একটা নিরপেক্ষ তদন্ত দরকার। এবং এই তদন্তটা কেন দরকার সেটিও শেখ হাসিনা খুব স্পষ্ট করে বলেছেন, যে আমাদের একটা সমাজে, আমাদের দেশে যে একটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত নিরাময়ের জন্য, একটি রিকনসিলিয়েশনের জন্য এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য, এবং সেখান থেকে মানে বর্তমান যে বাংলাদেশ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে সামনে যাবার জন্য এই এই জাতিসংঘের এই তদন্তটা দরকার। আমাদের সবার মিলে বাংলাদেশকে উদ্ধার করতে হলে প্রথম শর্ত, সেই প্রথম দফা ডক্টর ইউনূসের অপসারণ। সুতরাং আমরা মনে করি যে শেখ হাসিনার এই ভাষণটি নিয়ে অনেক আলোচনা হতে পারে, হওয়া উচিত। এই আলোচনাগুলো একটু মানে আমি একটা গভীর আলোচনা চাই। এই ইংরেজি ভাষা, অডিও কোয়ালিটি, হ্যাঁ, সংবাদ সম্মেলন আয়োজনটা খুব গোছালো হয়নি, এগুলো খুব মানে গুরুত্বহীন আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়েই আসুন আমরা কথা বলি। আমি শেখ হাসিনাকে মানে একটা ধন্যবাদ জানাতে চাই, অত্যন্ত সময় উপযোগী একটা এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।